আমি একটা প্রুফ চাই যে রবিউল ইসলাম নয়ন কোথাও 500, 1000, 2000, 5000 টাকা নিয়েছে। আমি ছিলাম মোস্ট ওয়ান্টেড। আমাকে পুলিশ পেলে ক্রস ফায়ার দেবে। জামাতালারা গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে। আল্লাহর যদি অশেষ রহমত থাকে, আমি আপনাকে বলতেছি মাগুরা 1 এবং মাগুরা 2 আসন দুইটাই জিতবে বিএনপির জন্য। যারা পৃথিবীতে থেকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিতে চায়, কোনো মার্কার মাধ্যম দিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে চায়, আমি তাদেরকে দাজ্জাল এবং ইবলিসের সাথে তুলনা করি। বাংলা নিউজের পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকের পডকাস্টে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যাকে যুবদলের স্লোগান মাস্টার বলা হয়। নয়ন, বাংলা নিউজের পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সহ আপনার বাংলা নিউজ 24-এর যত দর্শক আছে, শ্রোতা আছে, সকলকে ধন্যবাদ। আমাকে যারা ফলো করেন, ভালোবাসেন, সকলকে ধন্যবাদ। 5 আগস্টের পরে অনেক ধরনের অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় অভিযোগটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি নিজে 5 আগস্টের পরে অনেকগুলো চাঁদাবাজির সঙ্গে জড়িত, আপনি দখল করেছেন, একটি টেলিভিশন স্টেশন দখল করেছেন। ওটা সময় টেলিভিশনের আমি এটা নিয়ে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং আমার বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি সেই সব অভিযোগ নিয়ে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আমি একটা প্রুফ চাই যে রবিউল ইসলাম নয়ন কোথাও কোনো প্রকার কোনো অন্যায়ভাবে কারো কাছ থেকে 500, 1000, 2000, 5000 টাকা নিয়েছে, এরকম একটা প্রুফ চাই। বলার জন্য তো অনেকজনই বলতে পারে। মনে করেন আমি যদি এখন বলি যে ডোনাল্ড ট্রাম্প আপনার খালাতো ভাই, এটা তো আর আপনি হয়ে যাবে। মানুষ বলতে পারে যে জাকারিয়া ডোনাল্ড ট্রাম্পের খালাতো ভাই, এরকম গল্প হতে পারে, কিন্তু সেটার বাস্তবতা ভিত্তি কতটুকু এটা জানা বিশেষ জরুরি। আমি তো বাংলাদেশেই আছি, বাংলাদেশেই থাকি। আমার সব কিছু যাচাই বাছাই করলেই মানুষ জানতে পারবে যে রবিউল ইসলাম নয়ন কি। 5 আগস্টের আগে আপনার বেশ কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখি, যে আপনার বড় বড় চুল, আপনার দাড়ি, আপনাকে চেনাই যাচ্ছে না বলা যায়, বা এক ধরনের ছদ্মবেশ। এটা আসলে কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন? একটু ব্যাকে আসি। আপনার পাকিস্তানের আগে পরে ধর্ম অবমাননার কারণে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এরপরে 79 সাল পর্যন্ত জামাত গুপ্ত ছিল। পরবর্তীতে আব্বাস উদ্দিনকে ভারপ্রাপ্ত আমির করে জামাতের আত্মপ্রকাশ হয়। তো গুপ্ত সংগঠনরা 2000 111-এর পর থেকে, 6-7 সালের পর থেকে আপনার এই 2024 সাল পর্যন্ত দেখবেন জামাতালারা গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে। ঠিক আছে, কিন্তু আমাদের তো গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই। আমরা 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি। আমি ছিলাম মোস্ট ওয়ান্টেড। আমাকে পুলিশ পেলে ক্রস ফায়ার দেবে। আপনি জানেন যে আমাকে 2-3 বার গুলি করা হয়েছে। হ্যাঁ, আমি যদি ভুল না হয় ভিপি নুরও তার একটি বক্তব্যে বলেছিলেন আপনার কথা। হ্যাঁ, তো আমাকে কয়েকবার গুম করা হয়েছে, কয়েকবার গুলি করা হয়েছে, অনেক শত শত মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে। তো আমাকে 2018 সালে হাইকোর্টের ভিতরে যেয়ে তুলে নিয়ে চলে আসছে, এনে গুম করে দিছে, 4 দিন গুম করে রাখছে। তো আমার কাছে 18 সালের পরে মনে হয়েছে যে আমি রবিউল ইসলাম নয়ন আর পুলিশের কাছে ধরা দিব না, আমি আমার মতো কৌশলী থেকে আন্দোলনটা চালিয়ে যাব। আপনি দেখবেন আমি অনেক বড় দাড়ি করেছি, দাড়ি করে মশাল মিছিল করেছি। আমি ছোট ছোট দাড়ি রাখছি, আমি মনে করেন বড় দাড়ি রাখছি, ক্লিন শেভ হয়েছি, কারণ হুট করেই যাতে পুলিশ আমাকে চিনতে না পারে। যদি আমি 2 মিনিট সময় পাই, আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারবো। তো 2 মিনিট যাতে সে আমাকে রিস্ক করতে না পারে, সেই কারণে আমি অনেক সময় অনেক কৌশল অবলম্বন করেছি, অনেক বড় বড় চুল রেখেছি, অনেক বড় বড় দাড়ি রেখেছি। আমি দাড়ি এখনও রাখতাম। আমি আপনাকে বলেছি যে আমি ধর্মভীরু লোক। আমার দাড়ি রাখলে মুখে ওই ফাঙ্গাস হয়ে যায়, আপনার মুখের দিয়ে খুশকির মতো বের হয়, ঘাড় মতো হয়ে যায়। আমি দীর্ঘদিন যাবৎ একটানা 15 মাস যাবৎ একটা রুমের ভিতরে ছিলাম, তখন আমার অনেক বড় দাড়ি হয়ে গিয়েছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। এই কারণে আমি এখন দাড়ি রাখতে পারি না, বা 1 সপ্তাহের বেশি দাড়ি রাখলে ওই প্রবলেমটা হয়, যে কারণে আমার দাড়ি রাখাটা হয় না। তো আন্দোলন সংগ্রাম করার জন্যই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লেবাস
ধারণ করতে হয়েছে। আপনি জানেন যে ডিবি অফিসে আমার ছবি নিয়ে তারা বিশ্লেষণ করতো যে কোন ছবিতে রবিউল ইসলাম নয়নকে এখন পাওয়া যেতে পারে। এরকম করে সব টিম, ডিবি সব টিম মাঠে ছড়াই ছিটিয়ে যেত আমাকে ধরার জন্য। বিভিন্ন সময়ে আপনার উপর ঘটে যাওয়া নানা নির্মমতার কথা আমরা শুনেছি। আপনি কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছিলেন যে আপনার গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। আসলে মানে কিভাবে আপনাকে নির্যাতন করতো? আমাকে তো তারা চাইছেই মেরে ফেলতে। যখন মেরে ফেলতে পারে নাই, তখন তারা আমাকে আসলে বেগম খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে বাংলা মোটরের একটা পুলিশ হত্যা মামলায় 164 দেওয়ার জন্য অনেক প্রেশারকেট করা হয়। এই সব টর্চারগুলো সেই কারণেই করা হয় আর কি। এটা তো করেছে। এখন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাবা হওয়ার তৌফিক দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি সেই সম্ভাবনা থেকে সরে গিয়েছিলাম। এখন একটা কন্যা সন্তানের বাবা হয়েছি। বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন সময় নিজের মতো করেই রাখি। বাচ্চাটাকে না দেখলে মনটা খুব ছটফট করে। আপনার কাছে আসার আগেও তাকে সকালবেলা নিয়ে হসপিটালে গেছি, হসপিটাল থেকে বাসায় নামাই দিয়ে তারপর আপনার এখানে আসছি। এটা একটা মানে মর্মান্তিক। আমার জীবনে যেটা ঘটে গিয়েছে, আমি চাই না পৃথিবীতে আর কোনো পুরুষের জীবনে এটা ঘটুক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব পুলিশ কর্মকর্তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিক, যারা আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটিয়েছে। যেই সময়টায় আসলে এরকম আপনারা আন্দোলন করেছেন, পুলিশের ভয়ে লুকিয়ে থেকেছেন, সেই সময় কি পরিবার পরিজনের সাথে কিভাবে যোগাযোগ করতেন? আপনার স্ত্রী, আপনার মা বাবা বা একদম কাছের যারা, তাদের সাথে কিভাবে যোগাযোগ করতেন? তাদের কথা মনে পড়লে কি করতেন? বাথরুমে গিয়ে হাজার হাজার বার কেঁদেছি মায়ের সাথে 1 মিনিট কথা বলার জন্য, বাবার সাথে 1 মিনিট কথা বলার জন্য, সহধর্মিণীর সাথে 1 মিনিট কথা বলার জন্য। পারি নাই এই কারণে ডিবি, পুলিশ সহ রাষ্ট্রের সকল সংস্থা, স্বৈরাচারী হাসিনার সকল সংস্থা চেয়েছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য। তা আমি যেহেতু গ্রেপ্তার এড়িয়ে আন্দোলনটা করতে হবে, একজন রাজনীতিবিদের সফলতা সেখানেই গ্রেপ্তার এড়িয়ে আন্দোলনটা করে যাওয়া। তা আমি তাদের সাথে আর যোগাযোগ করতে পারতাম না এই কারণে যে তাদের সকল নাম্বারটা ট্র্যাকিংয়ে থাকতো। আমি যদি তাদেরকে ফোন করতাম, সাথে সাথে আমার নাম্বারটা পেয়ে আমাকে তারা লোকেশন ট্র্যাক করে অ্যারেস্ট করে ফেলতো, যে কারণে আমি তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতাম না। কালে ভাদ্রে বছরে বা 6 মাসে একদিন হয়তো বাবা মার সাথে কথা হতো অন্যের ফোন দিয়ে, বা রাস্তায় চলতে চলতে হয়তো একটা ফোন কিনতাম, নর্মাল ফোন কিনতাম, একটা বিয়ারির সিম কিনতাম। সিম কিনে মনে করেন যে আপনার কথা বলতে বলতে যাইতাম, যে আবার যে জায়গায় থাকবো তার আগে সিমটা খুলে রাস্তায় ফেলে দিতাম আর কি, মোবাইলটা ফেলে দিতাম। এরকম করে 2-4 মিনিট হয়তো কথা বলতে পেরেছি আর কি। সহধর্মিণীর সাথে মাসের পর মাস দেখা হয় নাই, কথা হয় নাই। বাবা মার সাথে তো দেখা হয়ই নাই, অনেক বছর দেখা হয় নাই। আমি এলাকায় যাইতে পারি নাই। আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, অংশগ্রহণ করতে পারি নাই। আমার ছোটো ভাইকে অন্যায়ভাবে ক্লাস 8-এ থাকা অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে, পলায় বেড়াইছে। আমার ছোটো ভাই বড় হয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের সাথে আমার তখন দেখা হয়েছে যে যখন সে ইন্টারমিডিয়েটে পড়ে। মানে 4 বছর কোনো দেখা হয়নি? 4 বছর কি, আমার ছোটো ভাইয়ের সাথে আমি দেখে আসছি এতটুকু, আর পরে দেখা হয়েছে সে ইন্টারমিডিয়েটে পড়ে তখন। আমি তো 17 বছর যাবতই ফ্যামিলির সাথে গ্যাপ। মানে আমাকে ওই প্রথম থেকেই টার্গেটে রাখা হয়েছে যে আমি সবসময় একটু বিপ্লবী চেতনার মানুষ। একদম ছোটো থেকেই আমি এই যে 2006 সালের পর থেকেই আমি মনে করেন টার্গেটেই আছি হাসিনার। কারণ তখন থেকে আমি 111-এর থেকেই বিপ্লব ঘোষণা করছি। ওই 17 বছরে যারা বিভিন্ন এরকম আন্দোলন সংগ্রাম করতো, তারা রিমান্ডে গেলেই অনেক সময় দেখাচ্ছে বিএনপি বা সম্ভাবনা হলে আপনার কথা বলতো যে নয়নের সাথে তোর যোগাযোগ আছে কিনা। এটা আসলে কেন বলতো? পুলিশ কি, আপনি কি মানে খুব আন্দোলনে খুব সাহসী ভূমিকা রাখতেন, নাকি আপনাকে আসলে বলা যায় যে এক প্রকার ভয় পেত? দেখেন, আমি এখনও ভয়ে থাকি যে
কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করেন যে না, নয়ন কোনো কাজের না। আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা কথা আছে, আমাদের সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা একটা কবিতার হলেও উনি এটাকে ফলো করেন। উনি সবসময় মনে করেন যে কাজের লোকদেরকে দিয়েই কাজ করাইতে হবে। তো আন্দোলনটা যেহেতু তখনকার সময় কাজের দরকার ছিল, আমার কাছে সবসময় মনে হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব বুঝুক যে না, রবিউল ইসলাম নয়ন কাজ করতেছে বা কাজ করতে পারে। আমি সেটা এখনও চিন্তা করি। তো তখন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। সেটা সরকারের মনে হয়েছে, স্বৈরাচারী সরকার হাসিনা এবং তার সকল বাহিনীর কাছে মনে হয়েছে যে না, এই ছেলেকে আটকায় দিলে হয়তো বা 2-4-5 হাজার মানুষকে ডিমোরালাইজ করে দেওয়া হবে বা আন্দোলনের গতি রোধ করে দেওয়া হবে। সেই কারণে তারা আমাকে এরকম ধরতে চেয়েছে এবং আমার সাথে যত লোকের পরিচয় আছে তাদেরকে ধরে নিয়ে নানানভাবে টর্চার করেছে এবং অন্তঃসত্ত্বা মাকে পর্যন্ত, এই যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈকত পণ্ডিত, তাকে গুম করছে, তার 2টা বাচ্চাকে গুম করছে, তার সহধর্মিনীকে গুম করছে। তার সহধর্মিনী তখন 7 মাসের গর্ভবতী। তো তাদেরকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যেয়ে চিন্তা করছে যে এদেরকে সবাইকে যদি ধরে নিয়ে যায় তাহলে হয়তো বা কিছু লোক অফ হয়ে যাবে যে নয়নের কথায় আর সামনে আন্দোলন করা যাবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত আর তারেক রহমান সাহেবের দোয়া যে আমার কথাই রাজপথে মানুষ জীবন দিতেও প্রস্তুত ছিল, এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। যে কোনো অপশক্তিকে আমরা প্রতিহত করার জন্য সক্ষম। আবারও আমরা একটু নির্বাচনে ফিরতে চাই। আপনি নিজে নমিনেশন চেয়েছিলেন মাগুরায়, নমিনেশন পাননি। তারপরে আমরা দেখছি যে আপনি যাকে ধানের শীষ দেওয়া হচ্ছে তাকে গিয়ে সমর্থন দিয়েছেন। এই যে নমিনেশন চাইলেন, পাইলেন না, এখন কি করবেন? দেখেন, আমার জীবনটা তো চলেই যেত এত নির্যাতনের পরে। সেই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইল্লা হিসেবে, উসিলা হিসেবে দিয়েছেন তারেক রহমান সাহেবকে। উনি আমাকে পদপদবি দিয়েছেন, স্নেহ করেন, মায়া করেন, ভালোবাসেন। দলটা ওনার জন্য নিজের জীবন বাজি রেখেছি। ওনার দিকে তাকিয়ে শত প্রতিকূল পরিস্থিতি পার করেছি, রিমান্ড কেটেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, আমরা শিকার হয়েছি। উনি চিন্তা করছে যে না, নয়নকে এখন মনোনয়ন দেওয়া যাবে না, মনোনয়ন অন্য কাউকে দিতে হবে। আমার শত জনপ্রিয়তা থাকার পরেও উনি মনোনয়ন দিয়েছেন নিতাই রায়চৌধুরীকে। তো আমার উচিত কি? আমার নেতাকে ফলো করা। আমার নেতা চেয়েছেন যে ধানের শীষ জিতে আসুক। আমি নিতাই রায়চৌধুরীর সাথে আমার শত কোন্দল থাকার পরেও আমি তাকে ফোন করে বলেছি যে দাদা, চেয়ারম্যান সাহেব বলেছে নির্বাচনে কাজ করার জন্য, আপনাকে জিতায় আনার জন্য। এবং ওই আসনটা সবাই, আমাদের ডিভিশনে সবাই জানতো যে ওই আসনটা রবিউল ইসলাম নয়ন না গেলে হারবে। আমি যাওয়ার পরে ফিল্ড ঘুরে গেছে। তো আমার কর্তব্য হচ্ছে যে আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে ওই আসনটা জিতায় আনতে হবে। ইনশাল্লাহ আমি ওই আসন জিতায় আনবো। সারা বাংলাদেশে কোন আসন হারবে, কোন আসন জিতবে না, সেটা হয়তো আমি বলতে পারবো না নির্দিষ্টভাবে। তবে আল্লাহর যদি অশেষ রহমত থাকে, আমি আপনাকে বলতেছি মাগুরা 1 এবং মাগুরা 2 আসন দুইটাই জিতবে বিএনপির জন্য। এটা আমার চ্যালেঞ্জ। আমি 1 আসনের প্রার্থীর সাথে আমার ওরকম কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু 1 আসনেও আমার যথেষ্ট ফলোয়ার্স রয়েছে। আমি সবাইকে বলে দিয়েছি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। এবং মাগুরা 2 আসন তো আমার নিজের আসন, আমি সেখানেও আমার সকল নেতাকর্মীদেরকে বলে দিয়েছি কাজ করার জন্য। এবং আমি চ্যালেঞ্জ নিয়েছি যে মাগুরার মাটিতে জামাতের কোনো আসন হবে না ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনের আগে অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই সবগুলো ছাত্র সংসদে দেখা যাচ্ছে যে শিবির প্যানেল একদম নিরঙ্কুশ জয় পেয়েছে। তো ছাত্র দলের এই ভরাডুবির কারণ কি মনে হয় আপনার কাছে? ছাত্রদলের ভরাডুবি হয়নি। ছাত্রদলে ভরাডুবি হয়নি কারণে ছাত্রদল তো গুপ্ত না। ছাত্রদল তো ছাত্রলীগের সাথে থেকে হলগুলাতে সাধারণ ছাত্রদের সাথে ওইভাবে করে মিশতে পারে নাই। ছাত্রদল মানে স্বৈরাচারী সরকার হাসিনার আতঙ্ক ছিল। ছাত্রলীগের সাথে গুপ্ত সংগঠনের জামাত শিবিরের লড়াই ছিল।
তারা জানতো কে ছাত্রলীগ করতো, কে ছাত্র দল করতো, কে ছাত্র শিবির করে। শিবিরের ওরা গিয়ে বলেছে যে তুমি তো ছাত্রলীগ করতা, আমি জানতাম তুমি যদি জামাত শিবিরের প্যানেলের সাথে না থাকো তাহলে কালকে থেকে তুমি হলে থাকতে পারবে না, এটা তোমাকে মব সৃষ্টি করে বের করে দেওয়া হবে। এরকম প্রতি জায়গায় মব সৃষ্টি করা হয়েছে। এইভাবে একটা ভোট টানার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত ভোট টানার সুযোগ হয়েছে নীলক্ষেত থেকে, যেটা আপনারা পরবর্তীতে আপনারা মিডিয়াওয়ালারা বের করে নিয়ে এসেছেন যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেটা শিবিরের নেতাকর্মীদের কাছে দেওয়া হয়েছে। শিবিরের নেতাকর্মীরা নিজের ভোটটা দিতেছে আরও 20টা ভোট দিয়ে এসেছে। ঠিক একইভাবে ভোটের যে ভোট গুনার যে প্রক্রিয়াটা, সেই গুনার প্রক্রিয়ার ভিতরেও যে মেশিনে গোনা হয়েছে সেটাতেও ঝামেলা ছিল। আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই মেশিনটা নিয়ে যাওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই মেশিন আনা হয়েছে, জগন্নাথেও একই মেশিন আনা হয়েছে। কেন? মেশিনের কি অভাব পড়ছে? ভোট গুনার বুথের কি অভাব? এইভাবে করে একটা দুইটা মেশিনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং করে এই ছাত্র সংসদ নির্বাচনটা পাশ করাই নেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই নির্বাচনের প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে কিনা? এই নির্বাচনের প্রভাব, এটা আপনারা একটা হাইপ, আপনারা মিডিয়া সহ মানুষের ভিতরে একটা এই প্রোপাগান্ডা হয়েছে যে ব্যালটের ভোটে জিতবে বিএনপি, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ক্ষমতায় বসানো হবে। সেটা তো আর জনগণের মাইন্ডেড নিয়ে ক্ষমতা হলো না। দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে কি করে। এরকম যদি হয়, বাংলাদেশের মানুষ আবার আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে এবং আমি আশা করি এরকম কোনো কিছুই হবে না, এই ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাবে না, যদি সারা বাংলাদেশের সকল যুবকরা ঐক্যবদ্ধ থাকে। যেভাবে ঐক্যবদ্ধ থেকে 90 স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছে, 71-এ পাকিস্তানকে পরাজিত করেছে এবং 52-র ভাষা আন্দোলনকে নিজেদের ভাষায় রূপ দিয়েছে, এবং জুলাই আগস্টে যেরকম করে সকলে একত্রিত থেকে সকল অপশক্তিকে প্রতিহত করে এই সকল বাহিনীর রাইফেল ট্যাঙ্ককে প্রতিহত করে দিয়েছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যুব সমাজ। ঠিক একইভাবে 12 তারিখে ইনশাল্লাহ 11 তারিখ রাত থেকে শুরু করে 12 তারিখ ভোট গুনে মানে আপনার পাবলিশ করে দেওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থেকে এটাকে প্রতিহত করব। এই ষড়যন্ত্র আমরা কখনোই বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ। ঢাকার আরেকটি আসনও বেশ আলোচনায়, সেটি হচ্ছে যে যেই একদম খুব গুরুত্বপূর্ণ, ঢাকার বলা যায় যে একদম প্রাণকেন্দ্র, বিশেষ করে কূটনৈতিক জোন, ঢাকা 17 আসন। একদিকে যেমন বড় বড় দালান, আরেকদিকে বস্তি, একেবারেই উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের যে বাসস্থান, সেই জায়গাটিতে প্রায় 4 লাখ ভোটার রয়েছে। তো এই আসনটিতে তারেক রহমান নিজেই বিএনপি প্রধান, তিনি নির্বাচন করছেন, অন্যদিকে ডাক্তার খালিদুজ্জামান জামাতের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন। এই আসনটি ঘিরে আপনাদের মানে আশা কি, আশানুরূপ ফলের দিকে আপনাদের দেখেন, প্রত্যাশা কি? এখানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিতবেন বলে আমরা আশাবাদী। জনগণ তাকে রায় দিয়েছেন, রায় দিবেন, সেটা আমার কাছে মনে হয়। তবে কালো টাকা ছড়াছড়ি জামাতের, আমার কাছে যত রকম ইনফরমেশন আছে, ওই যে কড়াইল বস্তি সহ আশপাশের এলাকা দিয়ে জামাতের টার্গেট মিনিমাম 200 কোটি টাকা খরচ করে প্রয়োজনে একজন ভোটারকে 50,000 টাকা করে দিয়ে হলেও তারা জামাতের পক্ষে ভোট দেওয়া হবে আর কি। এটা আমাদের কাছে মেসেজ আছে। আমরা এটাকে আসলে কিভাবে প্রতিহত করব? আমরা তো সরকারে নেই। এটা সরকারের উচিত ছিল এই কালো টাকা ছড়াছড়ি, নির্বাচন কমিশনের উচিত ছিল এই কালো টাকা ছড়াছড়ি বন্ধ করার জন্য, কিন্তু তাদের কাছ থেকে আমরা এরকম আশানুরূপ কোনো পদক্ষেপ পাচ্ছি না। সৃষ্টিকর্তা মহান, সৃষ্টিকর্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবের দিকে দেখবেন এবং জনগণের ভোট এইসব ষড়যন্ত্রকে ইনশাল্লাহ রুখে দেবে বলে আমরা আশাবাদী, এবং তারেক রহমান সাহেব ঢাকা 17-এর এমপি হবেন, এটা আমরা আশাবাদী। ভোট আসলেই নানা ধরনের কথা কিন্তু মার্কেটে ছড়ায়। যেমন এই মুহূর্তে যদি আমি বলি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, আবার জামায়াত বলছে যে এই যে ফ্যামিলি কার্ডের নামে বা বিভিন্ন কার্ডের নামে ভাওতাবাজি করছে বিএনপি। আপনি কি মনে করছেন? আচ্ছা, আপনি দেখেছেন না যে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয়? জি। আপনি দেখেছেন না যে বিধবা ভাতা দেয়? আপনি দেখেছেন না বয়স্ক ভাতা দেয়? তো ঠিক একইভাবে রাষ্ট্র যদি কোনো
ফ্যামিলিকে, হতদরিদ্র ফ্যামিলিকে কার্ড দেয়, ফ্যামিলি কার্ড দেয়। রাষ্ট্র যদি বাইরের উন্নত কান্ট্রির মতো স্বাস্থ্য কার্ড দেয়, রাষ্ট্র যদি কৃষি কার্ড দেয়, সেটাতে আপনি তো দোষের কিছু দেখতেছেন না। কারণ এটা তো বাংলাদেশে বহমান যে এই যে বাংলাদেশকে স্বাবলম্বী করে যাওয়ার জন্য একজন বয়স্ককে কেন ভাতা দেয়? যে সেই বয়স্ক লোকটা কাজকাম করতে পারে না, তাকে মানে কিছু ভালো মন্দ খাওয়ার জন্য বা তার সংসার চালানোর জন্য বয়স্ক ভাতা দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হয়, মুক্তিযুদ্ধের সময় সে যুদ্ধ করেছে, সে রণাঙ্গনে যুদ্ধ করে দেশের পক্ষে অবস্থান নিয়েছে, তার জন্য তাকে ভাতা দেওয়া হয়। রাজাকারদেরকে ভাতা দেওয়া হয় দেয় না তো, এর জন্যই তারা বাংলাদেশের রাজাকাররাই এই বাংলাদেশের বিভিন্ন কার্ড নিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন করে রকম করে কথা বলে থাকে। এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণ এগুলাকে মানে থুতু দিয়ে নিক্ষেপ করে। ঠিক একইভাবে আপনি আমাকে বলতেছেন যে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? এটা শুধু একমাত্র ইবলিস শয়তান বলতে পারে যে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো, আমি তোমাকে জাহান্নাম দিয়ে দেবো। ঠিক একইভাবে দাজ্জাল বলতে পারে যে আমি তোমাকে জান্নাত দিব, জাহান্নাম দিব। তো এখন যারা বলতেছে যে জান্নাতে, আমি দেখি ফেসবুকে দেখি, আপনাদের মিডিয়াতে দেখি যে আপনারা যদি অমুক মার্কায় ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, যদি অমুক মার্কায় ভোট না দেন তাহলে জাহান্নামে যাবেন। আমি তাদেরকে দাজ্জাল এবং ইবলিসের সাথে তুলনা করি। যারা পৃথিবীতে থেকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিতে চায়, কোনো মার্কার মাধ্যম দিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে চায়, আমি তাদেরকে দাজ্জাল এবং ইবলিসের সাথে তুলনা করি। আমি আমার সারা বাংলাদেশের মা বোনদের কাছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আবেদন করব যে আমি একজন মুসলমান হয়ে আবেদন করব যে আপনারা এই দাজ্জাল এবং ইবলিসের অনুসারী থেকে বিরত থাকুন। নয়ন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, আমরা শেষ করব। শেষ করার আগে আপনি যেহেতু একজন যুব নেতা, যুব দলের মহানগর দক্ষিণের আপনি সদস্য সচিব, পুরো বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? আমি শুধু বাংলাদেশের সকল যুবক এবং যুবতী, যারা সংগ্রামী জনতা, যারা আমার সহকর্মী, সহযোদ্ধা, ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার একটাই আবেদন থাকবে। আপনারা 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছেন, আপনারা আপনাদের বাবা দাদাদেরকে মুক্তিযোদ্ধার হিসাবে দেখেছেন। আপনারা 12 তারিখ সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিন এবং ধানের শীষে ভোট দিন। আপনার ভোট কেন্দ্র পাহারা যদি সঠিকভাবে হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। আর আপনি যদি হেলামি করেন, আপনি যদি মনে করেন যে না আমি একটু ঘুরে আসি, আমার একটু কাজ আছে, আমি একটু চা খেয়ে আসি, আমি একটু পান খেয়ে আসি, ওর ভিতরেই মনে করেন এই ইবলিসের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হবে। তাই আপনি 12 তারিখে ব্যালটের দিকে চোখ রাখুন, ভোট কেন্দ্রের দিকে চোখ রাখুন। আপনার চোখ আপনি নাড়াবেন না। আপনি যদি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, শহীদ জিয়ার পরিবারকে ভালোবাসেন, তাহলে 12 তারিখ নিরলসভাবে আপনি ভোট কেন্দ্র পাহারা দিন। আপনার কেন্দ্র আপনি জিতিয়ে আনার দায়িত্ব নিন। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, নেতৃত্ব দেবে সবাই, একদম মিছিলের শেষ ছেলেটা নেতৃত্ব দেবে, সর্বশেষ নেতৃত্ব দেবে। যদি সকলকে গ্রেপ্তার করা হয়, একজন টিকে থাকলে সে একজন নেতৃত্ব দেবে। আমি সারা বাংলাদেশের আমার এই ভাই বোনদেরকে বলবো, সংগ্রামী জনতাকে বলবো যে আপনি নেতৃত্ব দিন, আপনার কেন্দ্রকে আপনি জিতিয়ে আনুন। আপনার কেন্দ্রে জানে কোনো প্রকার কোনো ইঞ্জিনিয়ারিং এবং সলসাচরের মধ্য দিয়ে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি, বাংলাদেশের অপশক্তি ক্ষমতার মগ্নে বসতে না পারে, সেদিকে দৃষ্টি রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ হট সিট উইথ জাকারিয়া পডকাস্টে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনাদের পপুলার চ্যানেল banglanews24.com-কে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের পডকাস্ট হট সিট উইথ জাকারিয়া। আর আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আবারও হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে।
ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।